আসসালামু আলাইকুম। আমি নবাব। আজকের এই অন্ধকার রাতে যখন বাইরে কুয়াশা জমেছে আর পাতার ফাঁকে ফাঁকে কোনো অদৃশ্য চোখ তোমার দিকে তাকিয়ে আছে, তখন আমি তোমাকে ডাকছি। ডাকছি এক এমন গল্পের জগতে যেখানে মাটি শুধু মাটি না, সে জীবন্ত। যেখানে কবর শুধু কবর না, সে শ্বাস নেয়। আজকের গল্পের নাম জীবন্ত কবর। এই গল্পে তুমি দেখবে এক নকশি কাঁথার রহস্য, যে কাঁথা জড়িয়ে আছে এক অভিশপ্ত মেয়ের আত্মার সাথে। তুমি শুনবে 5 ফোড়নের টিনের ভেতর থেকে আসা ফিসফিসানি, যে টিন কখনো খোলা হয়নি। আর তুমি সোজা চোখে দেখবে সেই মেয়েটিকে, যে মরেও মরেনি। সাবধান, আজকের গল্প শুধু শোনার জন্য না, এটা অনুভব করার জন্য। তোমার চারপাশের আলো নিভিয়ে দাও, কানে হেডফোন লাগাও আর চোখ বন্ধ করে শোনো। বর্ষার শেষ দিনগুলো ছিল অস্বচ্ছ। মেঘ যেন কোনো বুড়ো ভূতের মতো আকাশে ঝুলে আছে, আর বৃষ্টি নামছে না, শুধু কুয়াশা জমছে মাটির গায়ে। সোনারপুর গায়ের পশ্চিম পাশে যে পুরনো বাড়িটা ছিল, সেটা এখন আর কারো না। সেখানে থাকত আমার মামু হাবিবুর রহমান। তিনি মারা যাওয়ার পর বাড়িটা খালি হয়ে গেল, কিন্তু গায়ের লোকেরা বলে খালি হয়নি, শুধু মামু চলে গেছে আর কেউ এসেছে। আমি ঢাকা থেকে এসেছিলাম মামুর বাড়ি বিক্রি করতে। আমার নাম তানভীর, 23 বছর বয়স। আমার মা মারা যাওয়ার পর মামুই ছিলেন একমাত্র আত্মীয়, কিন্তু গত মাসে তিনিও চলে গেলেন, হঠাৎ হৃদরোগে। ডাক্তার বললেন মানসিক চাপে হৃৎপিণ্ড বিকল হয়ে গেছে। কিন্তু গায়ের লোকেরা আরেক কথা বলে। তারা বলে হাবিবুর রহমান কবরের ভেতর থেকে কারো হাত ধরে টান দিতে দেখেছিল। বাড়িটা ঢুকতেই লাগলো এক গন্ধ, ভিজে মাটি, পচা কাপড় আর কোথাও যেন পুরন্ত 5 ফোড়নের গন্ধ। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া লাগলো গায়ে, যেন কেউ পিছনে দাঁড়িয়ে আছে। আমি ফিরে তাকালাম, কেউ নেই, শুধু একটা পুরনো নকশি কাঁথা মেঝেতে পড়ে আছে, যার উপরে সেলাই করা একটা মেয়ের চোখ দুটো। চোখগুলো এত বাস্তব যে মনে হলো সে আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির ভেতরে একটা ঘর ছিল যেটা মামু কখনো খুলতেন না, লোহার তালা লাগানো। কিন্তু আজ সেই তালাটা খোলা। দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম, অন্ধকার। শুধু একটা ছোট্ট টেবিলের উপর একটা পুরনো টিন, লাল রঙের, যার গায়ে লেখা 5 ফোড়ন। টিনটা খুললাম, ভেতরে কিছু নেই, শুধু একটা কাগজের টুকরো। সেখানে লেখা, যে এই টিন খুলবে সে আমার কবর খুঁড়বে, আর যে কবর খুঁড়বে সে আমার শরীর হবে। হাত কাঁপতে লাগল। আমি টিনটা জোরে বন্ধ করে দিলাম, কিন্তু তখনই পিছন থেকে একটা শব্দ, টু টু টু, যেন কেউ আঙুল দিয়ে মেঝেতে টোকা দিচ্ছে। ফিরে দেখি মেঝেতে ভিজে মাটির পায়ের ছাপ, ছোট্ট পায়ের ছাপ, যেন কোনো 8 বছরের মেয়ের। ছাপগুলো ঘরের ভেতর থেকে বেরিয়ে বারান্দার দিকে যাচ্ছে। আমি ছুটে গেলাম বারান্দায়, সেখানে কিছু নেই, শুধু বাতাসে একটা গান। মাটির নিচে আমি শুই, কেউ ডাকলে উঠে যাই। নকশি কাঁথা জড়িয়ে আমি তোমার ঘরে ঢুকে যাই। পরদিন সকালে গায়ের মৌলবী সাহেব এলেন। তার চোখ দুটো লাল। বললেন, তুমি ওই টিন খুলেছ? ওই টিনে ছিল ফাতিমার আত্মা। ফাতিমাকে? আমি জিজ্ঞেস করলাম। 12 বছর আগে এই গায়ে এক মেয়ে বিয়ে করে আসে, নাম ছিল ফাতিমা। কিন্তু বিয়ের রাতেই সে মারা যায়, কারণ সে গর্ভবতী ছিল, কিন্তু স্বামী জানত না। গায়ের লোকেরা বলল অশুচি মেয়ে। তাকে কবরস্থ করা হয় গায়ের বাইরে এক বট গাছের নিচে, কিন্তু কবরে ঢোকানোর আগে তার পেট চিরে শিশুটাকে বের করা হয়, আর সেই শিশুটাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়। আমার পেটে বমি উঠল। মৌলবী সাহেব বললেন, ফাতিমা মরেনি, সে জীবিত কবরে আটকা পড়ে আছে, আর সে চায় কারো শরীর নিয়ে ফিরে আসতে। সেই টিনে ছিল তার নকশি কাঁথার এক টুকরো। যে কেউ টিন খুলবে
সে তার লক্ষ্য হয়ে যাবে। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। ঘরের কোণে একটা ছায়া দেখলাম, ছোট্ট, কাঁধে নকশি কাঁথা জড়ানো। মুখ নেই, শুধু দুটো গর্ত। সে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার করে উঠলাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে, কিন্তু আমার হাতে লাল মাটি। আমি দৌড়ে গেলাম বাড়ির পিছনে। সেখানে একটা তাজা কবর, মাটি এখনো ভিজে। কবরের পাশে পড়ে আছে একটা ছোট্ট হাত, মানুষের হাত নয়, মাটির হাত, যেন মাটি থেকে গড়ে উঠেছে। আমি কবরটা খুঁড়তে শুরু করলাম। হাতে কোদাল নেই, শুধু আঙুল। কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ একটা হাত আমার হাত ধরে ফেলল, ঠান্ডা, ভিজে, কিন্তু শক্ত। তুমি আমার শরীর হবে, একটা ফিসফিসানি কানে এলো। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কেউ শুনল না। গায়ের সবাই যেন অদৃশ্য হয়ে গেছে। পরের কয়েকদিন আমি বাড়ির ভেতরে আটকা পড়ে গেলাম। দরজা জানালা সব বন্ধ, কিন্তু রাতে রাতে শুনি কেউ মাটি খুঁড়ছে। আর সকালে উঠে দেখি আমার পায়ে মাটি, আমার হাতে নখের দাগ। আমি নিজেকে খুঁড়ছি। এক রাতে আমি দেখলাম আয়নায় আমার প্রতিবিম্ব নেই, শুধু একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার গলায় দাড়ির দাগ আর হাতে নকশি কাঁথা। সে বলল, আমি ফাতিমা, আমার শিশুটাকে খুঁজে দাও। আমি বুঝলাম ফাতিমা শুধু আমার শরীর চায় না, সে তার শিশুকে চায়। আমি আবার কবর খুঁড়লাম। এবার গভীরে নেমে গেলাম। মাটির ভেতর থেকে একটা ছোট্ট হাড় পেলাম, শিশুর হাড়। সেই হাড় হাতে নিয়ে আমি বটগাছের কাছে গেলাম। সেখানে একটা ছোট্ট মূর্তি গেড়ে দিলাম, মাটি দিয়ে তৈরি একটা শিশুর মূর্তি। রাতে ফাতিমা আবার এলো, কিন্তু এবার সে কাঁদছিল। সে বলল, ধন্যবাদ, কিন্তু আমি এখনো মুক্ত নই। আমার কবর জীবন্ত, আর জীবন্ত কবর কখনো শান্ত হয় না। পরদিন আমি বাড়ি ছাড়ার চেষ্টা করলাম, কিন্তু গায়ের রাস্তা যেন ঘুরে ফিরে আসছে একই জায়গায়। আমি আবার মামুর বাড়িতে। রাতে আমার শরীর নিজে থেকে উঠে যায়। আমি দেখি আমি নিজে কবর খুঁড়ছি, আর কবরের ভিতর থেকে একটা মেয়ে উঠে আসছে, ফাতিমা। সে আমার শরীরে ঢুকে যাচ্ছে। সকালে আমি জেগে উঠি, কিন্তু আমি আর আমি নই। আমার চোখে জল নেই, শুধু গর্ত। আমার গলায় দাড়ির দাগ, আর আমার হাতে নকশি কাঁথা। আমি এখন ফাতিমা। গায়ের লোকেরা আবার আসে। তারা দেখে বাড়ির সামনে একটা নতুন কবর, আর কবরের পাশে একটা লাল টিন, 5 ফোড়ন লেখা। টিনটা খোলে এক ছেলে। সে পড়ে, যে এই টিন খুলবে সে আমার কবর খুঁড়বে, আর যে কবর খুঁড়বে সে আমার শরীর হবে। ছেলেটা হাসে, এসব তো গুজব। কিন্তু রাতে সে মাটি খুঁড়তে শুরু করে। আল্লাহ হাফেজ। আমি নবাব। আজকের গল্প শেষ হলো, কিন্তু তোমার ঘরের কোণে কি শব্দ হচ্ছে? মাটি খোঁড়ার শব্দ নাকি? মনে রেখো, কবর শুধু মাটি না, কবর জীবন্ত হতে পারে। আর যদি কখনো তুমি একটা লাল টিন পাও, খুলো না। সাবধান, কারণ ফাতিমা এখনো তোমার জন্য অপেক্ষা করছে। শুভরাত্রি, আর ভালো থেকো।